সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। হাসপাতালে নতুন দালান ওঠে, শয্যা বাড়ে, কেনা হয় চিকিৎসা যন্ত্র কিন্তু বাড়ে না সেবা। কখনো কেনা হয় নিম্নমানের মেশিন, কখনো লাল ফিতার মধ্যেই কেনাকাটা শেষ, বাড়ে স্বাস্থ্য খাতের অসুস্থতা, নিরাময় নেই। ভেতরে বাইরের সিন্ডিকেটে মুমূর্ষু অবস্থা সরকারি বেসরকারি স্বাস্থ্য সেবার। করোনাকালে স্বাস্থ্য খাতের কঠিন রোগ পুরো দেশকে আশঙ্কাজনক অবস্থার দিকে ঠেলে দেয়। রোগের অনুসন্ধান চালাতে গিয়ে প্রকাশ্যে চলে আসতে থাকে একের পর এক সিন্ডিকেট। এসব নিয়েই আজকের সম্পাদকীয়, সিন্ডিকেটের বৃত্তে স্বাস্থ্য খাত। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছেন আমার সহকর্মী মাহমুদ রাকিব, আছেন অধ্যাপক ডাক্তার আ.ফ.ম. রুহুল হক এমপি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, এবং ডাক্তার মুশতাক হোসেন, উপদেষ্টা IEDCR। দর্শক, আপনারা ওই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। করোনা চিকিৎসায় বেসরকারি হাসপাতালে ধরিয়ে দেয়া হচ্ছে গলা কাটা বিল। দেশে আরও 43 জনের মৃত্যু, শনাক্ত ৩,৮০৯ জন। নমুনা পরীক্ষায় বসানো হচ্ছে ফি। 25,000 পাটকল শ্রমিককে পাঠানো হচ্ছে বাধ্যতামূলক অবসরে। পাটকল চলবে সরকারি বেসরকারি যৌথ ব্যবস্থাপনায়। 1 জুলাই থেকে অনশনের হুঁশিয়ারি। করোনার দুঃসময়ে হিমশিম অবস্থা মধ্যবিত্তের। ব্যবসায়ী, উদ্যোক্তা থেকে শুরু করে উপার্জন বন্ধ আইনজীবীদেরও। অনেকে বাধ্য হচ্ছেন ঢাকা ছাড়তে। হু হু করে পানি ঢুকছে সুনামগঞ্জ, বগুড়া, গাইবান্ধার নতুন নতুন এলাকায়। বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি বিপদ সীমার উপরে। এবং কোরবানি সামনে রেখে লাখ লাখ গরু নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। করোনা সংকটে কেনার আগ্রহ নেই ব্যবসায়ীদের। দাম উঠছে অর্ধেকেরও কম, ব্যাপক লোকসানের শঙ্কা। দর্শক, শিরোনাম দেখছিলেন, শুরুতেই বলেছি আজকে আমরা আলোচনার শিরোনাম করেছি সিন্ডিকেটের বৃত্তে স্বাস্থ্য খাত। শুরুতে যেমন কথা বলছিলাম যে করোনাকালে আমাদের স্বাস্থ্য খাতের যে দৃশ্য সেটি সামনে চলে এসেছে। করোনা রোগের চিকিৎসা করতে গিয়ে আমরা দেখেছি যে একই রকম রোগে আক্রান্ত আমাদের স্বাস্থ্য খাতের বর্তমান কি অবস্থা, এসব নিয়ে একটি রিপোর্ট তৈরি করেছেন আমাদের সহকর্মী মাহমুদ রাকিব। মূল আলোচনায় যাওয়ার আগে আমরা মাহমুদ রাকিবের রিপোর্টটি দেখে আসব। কিট সংকটের কারণে আমরা ঠিকমতো পরীক্ষা করতে পারতেছি না। আমার আব্বু শ্বাসকষ্ট, টেস্ট করানোর জন্য দেখছিলাম, কিন্তু ওনাদের কাছে কিট নাই। 3 দিন ধরে নমুনা পরীক্ষা করতে পারছি না কিট সংকটের কারণে। 1-2 কোটি মানুষ একটা ল্যাব দিয়ে পরীক্ষা করে। আমরা ল্যাব চাই, আমরা চিকিৎসা চাই, আমরা অক্সিজেন চাই। বরিশালে করোনা টেস্টে কোনো উপায় নাই। নারায়ণগঞ্জের ল্যাব বন্ধ কেন? আমাদের যে PCR মেশিন সেটা 10 কিট ইয়েলো কিট অ্যালাউ করে, কিন্তু যাকে অর্ডার দেওয়া হয়েছে তিনি রেড কিট নিয়ে এসেছেন। হাউ কাম? গত 2 থেকে 3 সপ্তাহ ধরে বৃহত্তর নোয়াখালী, নারায়ণগঞ্জ ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় করোনা উপসর্গ থাকা হাজারো মানুষ কিট সংকটের কারণে টেস্ট করাতে পারছে না। অথচ রাজধানীর একটি সরবরাহকারী প্রতিষ্ঠানের কোল্ড স্টোরেজে এসে দেখা যায় এখানে লক্ষ লক্ষ কিট রয়েছে। তাহলে প্রশ্ন উঠেছে, এত কিট থাকা সত্ত্বেও কেন দেশে কিট সংকট তৈরি হলো? কিট সরবরাহকারী প্রতিষ্ঠান জানায়, এ মুহূর্তে দেশে কমপক্ষে 7টি ঠিকাদার প্রতিষ্ঠান প্রায় 7.5 লাখ কিট দিতে প্রস্তুত রয়েছে। মাস দুয়েক আগে কেন্দ্রীয় ঔষধাগারের উপপরিচালক ডাক্তার জাকির হোসাইন খান স্বাক্ষরিত এক পত্রে দেখা যায় মোট 11টি সরবরাহকারী প্রতিষ্ঠানকে 10,40,000 কিটের অর্ডার দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, যার মধ্যে ওভারসিজ মার্কেটিং কর্পোরেশন OMC নামে একটি প্রতিষ্ঠানকেই আলাদা 3 দফায় দেওয়া হয় 3,85,000 কিটের অর্ডার। শুধু কিটই নয়, OMC কোম্পানিকে দেওয়া হয়েছে 17টি PCR মেশিনের ওয়ার্ক অর্ডারও।
সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে ওএমসি কোম্পানি কাজ পেলে কারো কোনো আপত্তি থাকার কথা নয়, কিন্তু সমস্যা দেখা দেয় তখনই যখন গত 3 মাসে ওএমসি কোম্পানির কাছ থেকে স্বাস্থ্য অধিদপ্তর ওয়ার্ক অর্ডারের সব পিসিআর মেশিন ও কিট নিলেও বাকি 8টি ঠিকাদার কোম্পানির বেশিরভাগের কাছ থেকেই অজানা কারণে এখনও কোনো কিট সরবরাহ নেয়নি। ওয়ার্ক অর্ডার পাওয়া সরবরাহকারীরা কেন্দ্রীয় ঔষধাগারের এমন একচোখা নীতিতে বেশ অবাক। তারা বলছেন, যেখানে প্রায় 3 সপ্তাহ ধরে কিটের অভাবে দেশের বিভিন্ন জেলায় করোনা টেস্ট প্রায় বন্ধ, সেখানে আইইডিসিআর ও বঙ্গবন্ধু মেডিকেলে মান যাচাইয়ের দোহাই দিয়ে প্রায় 5-7 সপ্তাহ ধরে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। হাতে গোনা 2-1টি ঠিকাদার কোম্পানিকে সুবিধা দেওয়ার পেছনে স্বাস্থ্য অধিদপ্তরের কর্তা ব্যক্তিদের অন্য কোনো হিসাব নিকাশ রয়েছে কিনা তা যাচাই করার দাবি তাদের। ওএমসি রিয়েজেন্ট সাপ্লাই দেওয়ার পর অন্য যারা অর্ডার পাইছেন ওনারা কিন্তু সবাই বিদেশ থেকে মাল নিয়ে আসছেন। সবগুলি কিটের অরিজিন ইউরোপিয়ান। প্রথম যে কোম্পানি ওএমসি সাপ্লাইড অল দ্য ইনস্ট্রুমেন্ট এবং কিট, ওই কিটের অরিজিন হলো চায়নার বেস্ট কোয়ালিটির কিট আর ইউরোপিয়ান লোয়েস্ট কোয়ালিটির কিট আমি মনে করি একই রকম। ইম্পোর্ট করার পরে ডিজি হেলথ অথরিটি একটা নিয়ম করছেন, তাদের কিট আইইডিসিআর, বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির ভাইরোলজি ডিপার্টমেন্ট, এই সমস্ত অথেন্টিক ল্যাবরেটরিতে টেস্ট করে যদি এটা কোয়ালিটি পাস করে তাহলে এটা সিএমএসডি অ্যাকসেপ্ট করবে, তা না হলে অ্যাকসেপ্ট করবে না। সব কোম্পানি কিন্তু এই পদক্ষেপের উপর ভিত্তি করে স্যাম্পল দিয়েছে আর কি। ওনারা তো এমসি থেকে কিট নিয়েছে ওয়ান স্টেপ পিসিআর, ওয়ান স্টেপ সিস্টেমটা ইন্টারন্যাশনালি রিকগনাইজড না। মোর দেন 30% এরর আসে ওয়ান স্টেপে। আরো 2-3 জনের কথা বলছেন, তারা 1 লাখ করে আনছেন, কিন্তু তাদের কিটগুলো সরবরাহ করতে দেওয়া হচ্ছে না সিন্ডিকেটের কারণে। ওয়ার্ক অর্ডার পাওয়া আরেক ঠিকাদার জানান, 1 লাখের ওয়ার্ক অর্ডার থাকলেও 25,000 কিট নিয়ে এই সংকটের মধ্যে জুনের মাঝামাঝিতে বাকি 75,000-এর অর্ডার স্থগিত করে দিয়েছে কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডি। প্রথমত যে ওয়ার্ক অর্ডারটা 1 লক্ষের ছিল, এটা একটু কারেকশন হয়ে আপাতত আমাদেরকে 25,000 দিতে বলেছে। 25,000 আমরা ডেলিভারি দিয়েছি। এটা এখানে লেখা আছে যে মানে সাময়িকভাবে স্থগিত করা হলো। যে অজুহাতে ওয়ার্ক অর্ডার দিয়েও কিট নেওয়া হচ্ছে না, সেই মান যাচাইয়ের কত দূর তা জানতে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির শরণাপন্ন হয় সময় সংবাদ। ঠিকাদারদের বক্তব্য অনুযায়ী কমপক্ষে 7টি কোম্পানির স্যাম্পল পাওয়ার কথা থাকলেও ভিসি বললেন ভিন্ন কথা। এই ধরনের কোনো কথা সত্য না। একটাই দিয়ে সরবরাহ করেছিল, তাদেরটা আমরা রেজাল্ট পাঠিয়ে দিচ্ছি। তাদের নাম বা তাদের পারফরমেন্স কি কিছুই বলতে চাই না, কারণ প্রত্যেকটাই হলো কনফিডেন্সিয়ালিটি রক্ষা করতে হয়। কিটের পর এবার আসা যাক পিসিআর মেশিনের কথায়। সরকারি তথ্য মতে করোনা টেস্টের জন্য দেশের 43টি জেলায় যেখানে এখনও পিসিআর মেশিন বসাতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর, সেখানেও এক অজানা কারণে ওই ওভারসিজ মার্কেটিং কর্পোরেশন ওএমসির উপরই ভরসা স্বাস্থ্য অধিদপ্তরের। প্রায় 4 লাখ কিট ও পিসিআর মেশিন সরবরাহের কথা স্বীকার করে ওভারসিজ মার্কেটিং কর্পোরেশনের কর্ণধার দাবি করেন, তাদের কিটে সহজে ফলাফল পাওয়া যায় বলে তারা বেশি অর্ডার পেয়েছেন। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনা সংশ্লিষ্ট সকল মেশিনারিও এই ওএমসি কোম্পানি সরবরাহ করেছে বলে জানা যায়। তবে বর্তমানে বিল বকেয়া থাকায় তারা কিট সরবরাহ করতে পারছেন না বলে জানান কোম্পানির কর্ণধার। বাংলাদেশে আগে যত সেটআপ সবই আমাদের করা। আমরা যে ফাউন্ডেশন করতেছি এটা কিন্তু ওয়ার্ল্ডের নাম্বার 1। এটা কি আপনি জানেন? কিটটা দিচ্ছি, এটা কিন্তু আপনার এক্সট্রাকশন পিরিয়ডটা খুবই কম, দেখা যায় 10 থেকে 15 মিনিটে হয়ে যাচ্ছে। আর অন্য নর্মাল এক্সট্রাকশনে হচ্ছে আপনার লাগতেছে 1 ঘন্টা 1.5 ঘন্টা, এবং 1 ঘন্টা 1.5 ঘন্টা কিন্তু ম্যানুয়াল কাজ। আর এখানে হচ্ছে ওই যে আমাদের বিলও প্রচুর বাকি আছে, এটা তো একটা সমস্যা। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, দেশে কিট সংকটের আসল কারণ নিহিত এখানে। তাহলে কি ঠিকাদারদের অভিযোগই সত্য? কিট সরবরাহকারী প্রতিষ্ঠানের অভিযোগের বিষয়ে কথা বলতে আমরা হাজির কেন্দ্রীয় ঔষধাগারে। পরপর 3 দিন এসেও এখানে দেখা মেলেনি সিএমএসডির পরিচালকের। এমনকি শেষ পর্যন্ত কোভিড-19-এর অজুহাতে সামাজিক দূরত্বের দোহাই দিয়ে ভিতরে প্রবেশ করতেই দেওয়া হয়নি সময় সংবাদকে।
নিরাপত্তা কর্মীরা জানান, মূলত করোনা চিকিৎসার নানা সরঞ্জাম কেনার দুর্নীতি নিয়ে গণমাধ্যমে রিপোর্ট প্রচারের পর থেকে বহিরাগত কাউকে ভিতরে যেতে দেয়া হচ্ছে না। এদিকে ক্যামেরার সামনে ধরা না দিলেও শেষ পর্যন্ত টেলিফোনে পাওয়া যায় সিএমএসডির নবনিযুক্ত পরিচালককে। একটা জিনিস শুধু আমি একটা ক্লিয়ার করেছি, সেটা হচ্ছে যে সিএমএসডিতে যা কিছু ঢোকে, আমার তো অল্প দিন, ডিজি হেলথ মহোদয় যাদেরকে সাজেস্ট করছেন যারা যারা সাপ্লাই দিতে পারবে বলে ওনারা মনে করছেন, অন দ্য বেসিস অফ দেয়ার রিকুইজিশন আমরা সে সকল কোম্পানিকে দিচ্ছি। অর্থাৎ কিট কিংবা পিসিআর এর সব কিছুতেই কলকাঠি নাড়ছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। বিষয়টি জানতে পরপর 3 দিন স্বাস্থ্য অধিদপ্তরে গিয়েও তার রুমে ঢোকার অনুমতি মেলেনি। চতুর্থ দিনের মতো ফের ডিজি হেলথের সঙ্গে দেখা করার চেষ্টা সময় সংবাদের। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা বলবার জন্য সকাল থেকে 4 ঘন্টা অপেক্ষা করার পরও আমরা স্বাস্থ্য অধিদপ্তরের গেটে এসে এমন দাঁড়িয়েছিলাম। বারবার নক করার পরও তিনি কোনোভাবেই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, কিংবা তার যেসব কর্মকর্তা ছিল তারাও কেউই তার সঙ্গে কথা বলতে কোনো সহযোগিতার আমরা তেমন কোনো এখানে নমুনা দেখিনি। অবশেষে রুম থেকে মাথা বের করলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। বললেন, সারাদিন ভিডিও কনফারেন্সে নাকি ব্যস্ত থাকতে হয়। আপনাদের তো আসতে বলি নাই, আমি এখন মিটিং চলছে ভাই, এখানে ক্যাবিনেট সেক্রেটারি তদন্ত হচ্ছে। আমি কি সরকারের যে পদক্ষেপ সেই পদক্ষেপ আমি পূর্ণ সহযোগিতা করছি। কিটের কোনো সংকট নাই। বাংলাদেশের কমপক্ষে অর্ধেক জেলায় কোথাও টেস্ট করাতে পারছে না, কিন্তু এটা সত্য নয়। না, আমাদের কাছে ডকুমেন্ট আছে। এটা শতভাগ সত্য নয়। আপনাদের সংসদ সদস্যরা বলছে ভাই, এখন প্লিজ একটা মিটিং করতে দিবেন না? একটু বলেন, আপনাদের কাছে সংসদ সদস্যরা বলছে না এটা নাকি কতগুলো কিট আছে? কি সেটা কি এখন কত? কিটগুলো গত পরশু 1,02,000 কিট ছিল। এখন কত? 1 লক্ষ এখন আমি এই মুহূর্তে বলতে পারছি না। সিএমএসডি পরিচালক স্পষ্ট করে বলেছেন যে ডিজি মহোদয় আমার মিটিং শুরু হয়েছে ভাই, শুধুমাত্র তাদেরকে কিনে বানিয়েছি। তিনি স্পষ্ট করে বলেছেন যে আপনাদের আমাদের একটা অলরাইট রেকমেন্ডের একটা সিস্টেম আছে। আমরা অবশ্যই এই বিষয়ে আমরা করছি। ভাই, আপনারা টাইম নষ্ট করছেন। কিট রয়েছে দাবি করে আবারও ভিতরে চলে গেলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। কিন্তু স্বয়ং ডিজি হেলথের কেন্দ্রীয় ল্যাবরেটরি কর্মকর্তার কথায় কিট সংকটের বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। স্যাম্পলগুলো তো ফ্রিজে রাখতে হয়, জমা রাখতে হয়। যখন টেস্ট করবো আমার স্যাম্পল লোডটা কমবে, তখন আমরা ওগুলো ফেলে দিতে পারবো। কিন্তু ওই যে স্যাম্পলগুলো লোড হয়ে গেছে, ফ্রিজেও আমার সংকলন করছে না, ছিলই না প্রায় এমন আর কি। আমরা শুধু এমার্জেন্সি স্যাম্পলগুলো টেস্ট করেছি। 43 জেলায় পিসিআর ল্যাব না থাকা কিংবা সাম্প্রতিক সময়ে দেশব্যাপী কিট সংকট অনেকটাই কৃত্রিম ও মহল বিশেষের স্বার্থ সংশ্লিষ্ট কিনা সে প্রশ্ন থেকেই যায়। দেখছিলাম আমাদের সহকর্মী মাহমুদ রাকিবের রিপোর্টটি। এই বিষয়ে আরও একটু কথা বলতে চাই আমাদের সহকর্মীর সঙ্গে, তারপর আমাদের সঙ্গে যারা বিশেষজ্ঞ অতিথিরা আছেন তাদের মতামত নেব। রাকিব, আপনার রিপোর্টটি আমরা দেখলাম। এখানে আপনি যে বিষয়টি বলার চেষ্টা করেছেন যে একটি প্রতিষ্ঠানের কাছ থেকেই ওএমসি তাদের কাছ থেকে শুধুমাত্র কিট নিচ্ছে। আপনি বঙ্গবন্ধু মেডিকেলের ভিসির সঙ্গে কথা বলেছেন, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের, তিনি বলেছেন যে একটি স্যাম্পল তারা পেয়েছেন, যদিও আপনার যে রিপোর্ট সেখানে আমরা দেখলাম অন্যান্য দপ্তর বলছে 7-8টি কোম্পানির স্যাম্পল তারা বঙ্গবন্ধুতে পাঠিয়েছেন। যদিও মেডিকেল নৈতিকতার কারণে বঙ্গবন্ধুর ভিসি সেই প্রতিষ্ঠানটির নাম বলেননি, কিন্তু সে একটি প্রতিষ্ঠান, সেটি কি ওএমসি? জি রুবেল ভাই, আপনাকে ধন্যবাদ। অবশ্যই ওএমসি, কারণ যেহেতু এখানে ওএমসির কিটটি নেওয়া হচ্ছে, বাংলাদেশের যে কিট কিংবা যে কোনো মেডিকেল সামগ্রী যখন দেওয়া হয় একটি শর্ত থাকে যে সেটি স্থানীয় দেশের যে কোনো একটি রিকগনাইজড প্রতিষ্ঠান থেকে একটি মানদণ্ড দিতে হয়। তো সেটি এই মুহূর্তে বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং আইইডিসিআর এই দুটি প্রতিষ্ঠান দিচ্ছে। সেখানে কিন্তু স্পষ্ট করে বলেছেন ভিসিসিআর যে তারা মাত্র একটি মাত্র প্রতিষ্ঠানের তারা যে মানদণ্ড সেটি দিয়েছেন, তবে সেটি কি সেটি বলেননি। এখানে আপনি আরেকটি বিষয় বলতে চাই, যে কাগজের হিসেবে কথা আমার হাতে সম্পূর্ণ ডকুমেন্টে রয়েছে। সেই কাগজে বলা হচ্ছে এ পর্যন্ত বাংলাদেশে আজকের পর্যন্ত মোট 7,33,500 মতো মানুষের শরীরে টেস্ট করা হয়েছে। আমি যদি বলি কাগজের হিসেবে অনুযায়ী এখানে ওভারসিজ মার্কেটিং কর্পোরেশনে দিয়েছে প্রায় 4 লক্ষ কিট। আপনি জানেন যে স্বাস্থ্য অধিদপ্তর তাদের ব্রিফিং এ প্রতিদিন বলেছে প্রায় 2.5 লক্ষ কিট এ পর্যন্ত বিভিন্ন দাতা সংস্থা সরকারকে দিয়েছে। তার মানে
4 লক্ষ এবং 2.5 লক্ষ 6.5 লাখ, আর মাত্র থাকে হিসেব অনুযায়ী 50 আর 33 মানে 80-85 হাজার কিট থাকে। সেগুলো কিন্তু আমি ইতিমধ্যে দেখিয়েছি যে এখানে স্টার্লিং নামে একটি কোম্পানি তারা দিয়েছে 25,000, এবং আমরা আরেকটি জিনিস জানতে পেরেছি যে মাইশা গ্রুপ, যেটির মালিক হলেন বর্তমান সংসদ সদস্য এমপি আসলাম, তিনিও কিছু কিট দিয়েছেন। তার মানে এই যে হাতে গোনা কিন্তু এরা নিজেরাই সবগুলো কিট সরবরাহ করছে। বাকি যে আরো 8টি প্রতিষ্ঠান রয়েছে কিন্তু রাকিব, আমি আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, আপনি যেটি বলেছেন, আপনি যেটি দেখিয়েছেন আপনার রিপোর্টে, একটি কোম্পানির আপনার গোডাউনে যে তারা কিট আমদানি করে রেখেছেন, তাহলে বিভিন্ন কোম্পানি যারা কিট আমদানি করে রেখেছেন তাদের কিটগুলো স্বাস্থ্য অধিদপ্তর নিচ্ছে না কেন? আপনার কাছে কি তথ্য আমি আছে? সেদিকে আসছি। আমি বেশ কয়েকটি কিন্তু ঢাকা শহরের যে কোল্ড স্টোরেজ রয়েছে, যেখানে আপনি যারা জানেন যে কিটগুলো রাখতে হয়, ফ্রিজিং করে রাখতে হয়, কোথাও মাইনাস ডিগ্রিতে, কোথাও কিংবা 4-5 ডিগ্রিতে রাখা হয়। আমি সেখানে কিন্তু গিয়ে দেখেছি যে লক্ষ লক্ষ কিট রয়েছে, বর্তমানেও রয়েছে, যেখানে পুরো না, বাংলাদেশে নিচ্ছে না কেন? আপনার কাছে এই ব্যাপারে তথ্য আছে কিনা রাকিব? নিচ্ছে না কেন? আমি সেটাই বলছি। এখানে কিন্তু যিনি সিএমএসডির পরিচালক, তিনি স্পষ্ট করে বলেছেন যে কিট কে দিবে না সিদ্ধান্ত দেন মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তরের। তাহলে আমি আপনাকে আরেকটু বিষয় দেখাচ্ছি, আমাকে একটু সময় দেবেন। এখানে আরেকটি বিষয় রয়েছে যে পিসিআর মেশিন, সেটিও কিন্তু একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান দিচ্ছে, সেটি হলো ওএমসি। এখানে স্পষ্ট করে যে যেটি রয়েছে কাগজ, সেখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে ABI 7500 এই মডেলের যে পিসিআর মেশিন, সেটিও কিন্তু একটি প্রতিষ্ঠানে দিচ্ছে। তাহলে এখানে যে অন্য যে ঠিকাদার কোম্পানিগুলো রয়েছে তারা যদি দাবি করছেন, নিশ্চয়ই এখানে স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালক এবং ওএমসি কোম্পানি, এদের মধ্যে একটি নিশ্চয়ই যোগ সাজশ রয়েছে। জি, ধন্যবাদ রাকিব, আমাদের সঙ্গে থাকবেন, আবার আপনার সঙ্গে যুক্ত হব। একটু যুক্ত হতে চাই অধ্যাপক ডাক্তার আ.ফ.ম. রুহুল হক এমপির সঙ্গে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। আপনি আমাদের রিপোর্টটি নিশ্চয়ই দেখেছেন। আমাদের রিপোর্টার যে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছেন, যে কিটের সংকটের কথা আমরা জানলেও কিটের মজুদ কিন্তু রয়েছে, কিট কেন নেওয়া হচ্ছে না, এইটি মূল প্রশ্নটি আমাদের কাছে। তো গত কয়েকদিনে স্বাস্থ্য অধিদপ্তর সহ এই করোনা চিকিৎসার সঙ্গে জড়িত স্বাস্থ্য খাতের অন্যান্য প্রতিষ্ঠানের কার্যক্রম নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন। তো সবকিছু মিলিয়ে পুরো পরিস্থিতিটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, অধ্যাপক আ.ফ.ম. রুহুল হক এমপি? ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। আমি কি রিপোর্টার সাহেবের কাছ থেকে একটু প্রশ্ন করতে পারি? জি স্যার, অবশ্যই। একটু জানার বিষয়, যে কিটগুলোকে সাপ্লাই করার অন্যান্য কোম্পানিকে দেওয়া হয়েছে, সবই কি একই রকম দামের, বা তাদেরকে সাপ্লাই অর্ডার দেওয়া হয়েছিল, না খালি সিলেকশন করা হয়েছিল? কারণ সাপ্লাই অর্ডার যদি দেওয়া হয়ে থাকে তাহলে সাপ্লাই দিচ্ছে না কেন? তাদের একটা সাপ্লাই অর্ডার থাকে যে আপনি সাপ্লাই করতে পারবেন, এটি কি দেওয়া হয়েছে তাদের? জি স্যার, সাপ্লাই অর্ডার দেওয়া হয়েছে এবং আমি সেটা কিন্তু রিপোর্টে দেখিয়েছি, আমার হাতেও রয়েছে। এখানে আমি যদি দেখাই তো আমার কভার কনস্ট্রাকশন, তাদেরকে 1 লক্ষ সাপ্লাই অর্ডার দেওয়া হয়েছে এবং সেটি কিন্তু তারিখ সহ রয়েছে। তাদেরকে দেওয়া হয়েছিল 26/4/2020 তারিখে। জি রাকিব, বুঝতে পেরেছেন, স্যারকে বলতে দিন। আপনি বলছিলেন যে এগুলোর মান সম্বন্ধে কি কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয়নি, না হয়েছে? যেমন বঙ্গবন্ধুতে একটি বিষয়ের মান পরীক্ষা করা হয়েছে, অন্যগুলো কি করা হয়নি নাকি? এখানে আমি যে ঠিকাদার কোম্পানিগুলো রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা প্রত্যেককেই দাবি করেছেন যে তারা বঙ্গবন্ধু মেডিকেল এবং IEDCR এই দুই জায়গাতেই তারা স্যাম্পল দিয়েছেন আরো প্রায় 4 থেকে 5 সপ্তাহ আগে, কিন্তু এক অজানা কারণে এখনো পর্যন্ত সেই ফলাফলটা দেওয়া হয়নি। জি রাকিব, ধন্যবাদ। হ্যাঁ, আপনি কি প্রশ্ন করেছিলেন জানি, আমাকে ভুলে গেছি। যে স্যার, এটি হচ্ছে স্যাম্পল নেওয়ার, মানে আপনি যেটি বলছেন ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছিল কিনা, আপনি স্যার শুনেছেন নিশ্চয়ই, আমাদের রিপোর্টটিতে রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন শুধুমাত্র একটি কোম্পানির স্যাম্পল তারা পরীক্ষার জন্য পেয়েছেন, সেটির রেজাল্ট পরীক্ষা নিরীক্ষা করে তারা পাঠিয়ে দিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের 7 থেকে 8টি কোম্পানির নমুনা এখানে পাঠানো হয়েছিল বলে দাবি করেছে, সেটি কিন্তু বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের ভিসিও বলেছেন যে না, 7টি 8টি না, একটি কোম্পানিটা পাঠানো হয়েছে। তো এই যখন অবস্থা, তাহলে স্যার স্বাস্থ্য খাত নিয়ে আপনি কি বলবেন এখনকার? সেই জন্য আমি প্রশ্ন করেছিলাম যে অন্যগুলা কি সাপ্লাই অর্ডার পেয়েছে কিনা। সাপ্লাই অর্ডার পেয়ে থাকে তাহলে তাদের তো পরীক্ষা করার জন্য সেই স্যাম্পল যাওয়ার কথা, যে সঠিক আছে কিনা। দেখুন, স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে তো গত কয়েক মাস ধরেই নানান রকম অব্যবস্থাপনা এবং দুর্নীতির কথা বিভিন্ন পত্রপত্রিকা এবং আপনারাও প্রকাশ করে আসছেন। সুতরাং এটি সম্পূর্ণ না জেনে তো আমি বলতে পারবো না, যেহেতু আপনারা ইনভেস্টিগেশন করছেন, জানছেন এবং বের করে আনছেন। সুতরাং অবশ্যই আপনারা যে রিপোর্ট করছেন সেটাকে আমাদেরকে বুঝতেই হবে যে এর মধ্যে সত্যতা কিছু নিশ্চয়ই আছে। ডিজি সাহেব তো খুব ভেহেমেন্টলি বললেন যে কিটের কোনো অভাব নেই। সুতরাং এতে আমিও বুঝতেছি যে কিট যদি এখানে আমাদের কাছে থেকে থাকে, মানে
বাংলাদেশে আমার ধারণা ছিল যে প্রত্যেকটি কিট বোধহয় সকল সময় বাইরের থেকে আনতে হয়, কিন্তু আপনাদের রিপোর্টে দেখলাম যে কিট যথেষ্ট মজুদ আছে। টাকারও তো অভাব হওয়ার কথা নাই, কেননা টাকাও অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী দিয়েছেন কোভিড এর জন্য যে টাকা লাগবে সেটি, বিশেষ করে পরীক্ষার জন্য তো টাকার কোনো অভাব হওয়ার কথা নেই। সুতরাং টাকা কেন পাচ্ছেন না আর তারা কেন দিচ্ছেন না, এটিও আমার কাছে পরিষ্কার নয়। স্যার এখানে আপনার আরেকটু দৃষ্টি আকর্ষণ করি স্যার, এর আগে গত দুদিন আগে আমরা আরেকটি রিপোর্ট স্যার অন এয়ার করেছিলাম আমাদের খবরে, তো সেখানে আমরা যে তথ্যটি দেখিয়েছিলাম সেটি হচ্ছে যে সিএমএসডি তারা একটি কোম্পানিকে টাকা পরিশোধ করেনি বলে সেই কোম্পানি নতুন করে আর কিট দিচ্ছে না। বিকল্প ব্যবস্থা হিসাবে আপনার প্রতি লটে এই আপনার 40,000 থেকে 60,000-এর মতো কিট তারা আমদানি করছেন এবং সেই কিট দিয়ে মোটামুটি 3 থেকে 4 দিন পরীক্ষা করা সম্ভব হচ্ছে। তো তার মানে হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের এই জায়গাটিতে সিএমএসডি বলছিল যে অর্থ মন্ত্রণালয় টাকার ছাড় করছে না, সে কারণে আমরা বেশি করে কিট আনতে পারছি না এবং ওই কোম্পানির আমরা টাকাও শোধ করতে পারছি না। আবার এখানের আজকের রিপোর্টে আমরা দেখলাম যে বিভিন্ন কোম্পানিগুলো কিট আমদানি করে তাদের যে কোল্ড স্টোরেজ সেখানে তারা গুদামজাত করে রেখেছে, কিন্তু সেগুলোর সরবরাহ নেওয়া হচ্ছে না। এই বিষয়টি নিয়ে একটি অবশ্যই আমার প্রশ্ন, যে মানটা কি নিশ্চিত করা হয়েছে কিনা সেটি, দ্যাট উড বি মাই কোশ্চেন। ওনারা যদি বলে যে এটা মান সম্পন্ন নয় সেই জন্য না নিচ্ছি, তাহলে তো আমরা কিছু বলতে পারবো না। জি স্যার, মান সম্পন্ন নয় এই জায়গাটিতে স্যার প্রশ্ন হচ্ছে বঙ্গবন্ধু মেডিকেলের উপাচার্য কিন্তু বলছেন শুধুমাত্র একটি কোম্পানির কিট তারা মান পরীক্ষার জন্য পেয়েছেন, অন্য কোম্পানিগুলো পাননি। সঠিক সেই জন্যই বলছি যে কোনো প্রবলেম থাকতে পারে, যে সাপ্লাই এন্ড ডিমান্ড যারা নিচ্ছেন এবং কেন তাদেরকে দিচ্ছেন না এবং তাদের স্যাম্পল নিয়ে পরীক্ষা করতে কেন পাঠাননি, অবশ্যই এটা প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং সেই প্রশ্নের মানে জবাব কেবলমাত্র ডিজি হেলথ অথবা সিএমএসডি দিতে পারবে, সেন্ট্রাল মেডিকেল, কেন তারা অন্যদের কাছ থেকে নিচ্ছেন না। যে এতগুলো কিট, সেই কিট কি মানসম্পন্ন যদি হয়, তাহলে আমাদের যে কথা আমিও বিভিন্ন জায়গা থেকে শুনছি যে কিটের অভাবে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে না, যেমন নারায়ণগঞ্জের যে কিট কি কালারের মানে প্রবলেম, এক কালারের জায়গায় অন্য কালার গেছে, সেখানে এরকম বন্ধ হয়ে গেছে বা করতে পারছেন না। তো এত কিট দেশে থাকতে সেগুলো যদি মান সম্পন্ন হয়, আবারও বলছি মান সম্পন্ন সঠিক কিট হয় আরটিপিসিআর এর জন্য, কারণ বিভিন্ন আরটিপিসিআর হয়তো বিভিন্ন রকম কিট লাগতে পারে, যদি কম্প্যাটেবল হয় তাহলে তো না নেওয়ার, এবং যদি তারা অলরেডি সিলেক্ট করে থাকে 7টি কোম্পানি, তারা তো নিশ্চয়ই এই বেসিসে সিলেক্ট করে থাকে, এবং সেটা যদি ঠিক হয় তাহলে তো না নেওয়ার কোনো কারণ আমি দেখছি না। তো এগুলো সরকারি তথ্য বা রিপোর্ট ফ্রম দি সিএমএসডি এবং ডিজি অফিস থেকে না পেলে আমি এটার উত্তর দিতে পারবো না যে কেন। স্যার ধন্যবাদ, আমাদের সঙ্গে আপনি থাকবেন স্যার, আবার আপনার সঙ্গে যুক্ত হব। একটু যুক্ত হতে চাই ডাক্তার মুশতাক হোসেনের সঙ্গে, আইইডিসিআর এর উপদেষ্টা। মুশতাক ভাই, আপনি আমাদের রিপোর্টটি দেখেছেন, আমি আপনার কাছে যে বিষয়টি প্রশ্ন রাখতে চাই, আপনার ডাক্তার জামিলা মাহবুব তিনি হচ্ছেন ভাইরোলজি বিভাগের জনস্বাস্থ্য ইনস্টিটিউটের, তার একটি বক্তব্য আপনি আমাদের রিপোর্টে দেখেছেন যে স্যাম্পলগুলো অর্থাৎ যে নমুনাগুলো তারা সংগ্রহ করে রাখেন, কিটের অভাবের কারণে নমুনাগুলো তাদের জট লেগে যাচ্ছে। এর আগে মুশতাক ভাই আমরা আরেকটি রিপোর্ট করেছিলাম, সেখানে আমরা দেখিয়েছিলাম যে প্রায় 21,000-এর মতো নমুনা সংগ্রহের পর আপনার পরীক্ষার জন্য এখনো পর্যন্ত পড়ে আছে, অর্থাৎ নমুনা জটও রয়েছে। তো নমুনা জট মানেই হচ্ছে আমার কিট সংকট। আর আজকের রিপোর্টে আমাদের রিপোর্টার সচিত্র দেখিয়েছেন একদম আপনার সেই কোল্ড স্টোরেজে যে, তাহলে আসলে গলতটা কোথায় আপনার কাছে কি মনে হয় ডাক্তার মুশতাক হোসেন? আমি প্রথমে ধন্যবাদ দিই, একটা বিরাট সমস্যা আপনারা অনুসন্ধানী প্রতিবেদন করেছেন। বেশ কিছু জিনিস আমি নিজেও জানতাম না, তবে এটা জানছি, স্যারও বলেছেন, রুলক স্যার, যে কিটের একটা সমস্যার কারণে খুবই নিয়ন্ত্রিতভাবে টেস্ট করা হচ্ছে, যদিও নমুনা পরীক্ষার সংখ্যাটা কিন্তু কমছে না, হয়তো আরো বাড়ানো যেত চাহিদা অনুযায়ী করা যাচ্ছে না। এখন ডিজি সাহেব কিন্তু একা কোনো সিদ্ধান্ত নেন না, এখানে ল্যাবরেটরি পরীক্ষার সাথে জড়িত অন্তত আমি জানি 3টার বেশি কমিটি আছে। সেই কমিটির মতামত নিয়ে যদি তারা কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন, সেগুলো বলতে বাধা কোথায়? যদি কোনো কোম্পানির সরবরাহকৃত কিট মানসম্পন্ন না হয়ে থাকে সেটি প্রকাশ করা উচিত। আমার ধারণা যে আমাদের প্রতিদিন যে বুলেটিন প্রকাশ করা হয় সেখানে হাসপাতালের শয্যা সংখ্যা কত খালি আছে, কতগুলো অকুপায়, সেগুলো তথ্য দিচ্ছেন, স্বচ্ছতার একটা ভালো উদাহরণ। এই কিটের বিষয়েও আশা করি স্বাস্থ্য অধিদপ্তর যেসব কমিটিগুলো আছে যারা মান নিয়ন্ত্রণ করেন, যারা অর্ডারের বিষয়গুলো দেখেন, সেই কমিটি সদস্যদের
তারা প্রায় প্রতিদিনই নিজেদের মধ্যে আলাপ করছেন, বৈঠক করছেন। সেগুলো যদি প্রকাশ করা হয় তাহলে এই জিনিসটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। তবে যাই হোক না কেন, তারা বৈঠক যতই করুক না কেন, অবশ্যই অতি দ্রুত আমাদের কিটগুলোকে ছাড়তে হবে। সংক্রমণ বাড়ছে, সেই অনুযায়ী পরীক্ষা সক্ষমতা কিন্তু আমাদের এখনো যেটা, তাও আরো বাড়ানো যেতে পারে। আমরা কিটের সংকটের কারণে সেই সক্ষমতাটা কাজে না লাগালে যে সমস্ত রোগী স্যাম্পল দিয়েছেন, আমরা জানি 7 থেকে 10 দিনের ভিতরে মৃদু লক্ষণযুক্ত রোগীদের সেই করোনা নেগেটিভ হয়ে যায়। আর যাদের অবস্থা খারাপ হয় তাদের সেই 1-2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কাজেই পরীক্ষার স্যাম্পল সংগ্রহ করা এবং যথাসময়ে পরীক্ষার রেজাল্ট না দিলে চিকিৎসাটাই হচ্ছে না, এবং যারা নমুনা নিচ্ছেন তাদেরকে আইসোলেশনে নেওয়া হচ্ছে না, তারা ঘুরে বেড়াচ্ছেন। এতে কিন্তু জনস্বাস্থ্যের সমস্যা হচ্ছে। আমি আশা করব যে আপনাদের এই রিপোর্টের পরে কোনো প্রিন্ট মিডিয়াও কিন্তু খবরটা বেরিয়েছে, এই সমস্যাগুলো সমাধান করবেন ডিজি হেলথের পক্ষ থেকে। কমিটির সদস্য যারা আছেন তাদের সেই প্রতিবেদনের ভিত্তিতে ডিজি হেলথ যিনি আছেন মহাপরিচালক মহোদয়, তিনি সেই তথ্যগুলো নিজে অথবা প্রতিদিনকার হেলথ বুলেটিনে, সম্ভবত আগামীকালকে হেলথ বুলেটিনে যদি সম্ভব হয় জিনিসটা তুলে ধরবেন, এবং যেটাই হোক না কেন অতি দ্রুত আমরা এই সংকটের সমাধানটা দেখতে চাই। জি, ধন্যবাদ মুশতাক ভাই। একজন দর্শক ফোনে আছেন, ফোনটা নিয়ে আমি আপনার কাছে আসছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। দর্শক, নাম বলে প্রশ্ন করুন। মুশতাক ভাই, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমি আবারও আপনার কাছে আসবো। আমি একটু আবারও যুক্ত হতে চাই অধ্যাপক ডাক্তার আফম রুহুল হক এমপি স্যারের সঙ্গে। স্যার, আপনাকে আমি আলোচনায় আবারও স্বাগত জানাচ্ছি। ফেসবুকে আমাদের দর্শকরা কিছু প্রশ্ন করেছেন। হাবিবা খাতুন নামে একজন দর্শক প্রশ্ন করেছেন যে স্বাস্থ্য খাতে মিঠু সিন্ডিকেটের কথা আমরা বিভিন্ন গণমাধ্যমে শুনি। স্যার, আমরাও দেখেছি বিভিন্ন পত্রপত্রিকাতে মিঠু সিন্ডিকেট বলে একটি কথা। আমাদের এই রিপোর্টটিতে যদিও আজকে সে কথাটি আসেনি, কিন্তু বিভিন্ন গণমাধ্যমে যে রিপোর্টগুলো প্রকাশিত হয়েছে সেই বরাত ধরে স্যার আমি আপনার কাছে জানতে চাই এই মিঠু সিন্ডিকেটটা আসলে কি। কারণ আপনি স্যার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে আপনি দায়িত্বে ছিলেন, আপনি স্যার এই ব্যাপারে কিছু জানেন কিনা এবং আদৌ এটির কোনো ভিত্তি আছে কিনা? আফম রুহুল হক। দেখুন, আমরা বিএনপির আমল থেকে এই নামটি শুনে আসা হচ্ছে, এবং তার আমলে বিএনপির আমলেই তাদের উৎপত্তি, এবং অদ্যাবধি এটি কন্টিনিউ করছে বলে পত্রপত্রিকায় বের হয়েছে। সুতরাং আমাদের সময় আমাকে অনেক বিরক্ত করেছে, এবং এই নিয়ে আমি যথেষ্ট হয়েছিলাম, এবং এদের সমস্ত তথ্য নিয়ে আমি সর্বোচ্চ পর্যায়ে দিয়েও ছিলাম। সুতরাং এরা কত পাওয়ারফুল বুঝতেই পারছেন, যে বিভিন্ন শুধু এই এবং তাদের সাথে কত লোক আছে আমি জানি না, তবে তারা বিভিন্ন পর্যায়ে এই স্বাস্থ্য ব্যবস্থাপনা কেনাকাটায় অনেকটা বড় একটা গ্রুপ আছে, তারা একটি নিয়ন্ত্রণ করে আসছে বহুদিন থেকে। এবং সেই ব্যবস্থাপনা থেকে বের হতে হলে আমাদের যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কেনাকাটার ব্যবস্থাপনা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা বলতে কিন্তু সামগ্রিক ব্যবস্থাপনা বোঝায়, সেই ব্যবস্থাপনার পরিবর্তন না করতে পারলে কিন্তু আমরা এখান থেকে বের হতে পারবো না। এই যেমন এবারও এই কোভিড এর সময়ও, এই যেমন আজকে আপনারা রিপোর্ট করছেন, এর আগে যে আইটি সম্বন্ধে হেলথের সম্বন্ধে করা হয়েছিল, সেটাও বলা হয়েছিল যে নানান রকম অসুবিধা হচ্ছে। এই যারা এইসব কার্যক্রম করছে তারা বিভিন্ন পর্যায়ে তাদের লোকপিট করে রেখেছে, তারা তাদের মাধ্যমে এই কার্যক্রমগুলো করে থাকে। সুতরাং স্যার, এখানে আমি একটু প্রশ্ন রাখতে চাই আপনার কাছে। স্যার, আপনি যদি বলছিলেন যে মিঠু সিন্ডিকেট বা এইটির কথা আপনিও শুনেছেন এবং বিএনপি আমল থেকে ছিল, স্যার এতই কি শক্তিশালী, যারা রাষ্ট্রের থেকেও বেশি শক্তিশালী? বিএনপি আমল গেল, 2 বছরের আপনার 111-এর সরকার গেল, আওয়ামী লীগ টানা এবার তৃতীয় মেয়াদে ক্ষমতায়। এই সিন্ডিকেটকে স্যার ধরা যায়নি, ছোঁয়া যায়নি, ভাঙা যায়নি কেন? সেটাই তো সবচেয়ে বড় কথা। সেটি তো আমার এই প্রশ্নের উত্তর তো, এই প্রশ্ন তো আমার কাছেও আসলে আমিও তো এই প্রশ্ন করবো যে কেন করা যাচ্ছে না। তো সেটি হচ্ছে, সেই জন্যই বলছি যে সামগ্রিক পরিবর্তন, আমাদের ব্যবস্থাপনার পরিবর্তন করতে হবে। যেখানে এইসব সিন্ডিকেটের ব্যবসা যাতে বন্ধ করা যায়, সেগুলো বন্ধ করতে হলেই উন্নত বিশ্বের নিশ্চয়ই প্রক্রিয়া আছে। আমরা দেখেছি বিভিন্ন বিশ্বে, উন্নত বিশ্বে এইরকম কোনো প্রবলেম নেই। তারা যদি করতে পারে তাহলে আমরা কেন পারবো না? সেই ব্যবস্থাপনা আমরা কিছু, আমি থাইল্যান্ডে দেখেছি, সিঙ্গাপুরে দেখেছি, অন্যান্য জায়গায় দেখেছি, ইন্ডিয়ার কিছু কিছু জায়গায়ও আছে। আমি আমার সময় একটু ইনভেস্টিগেশন করেছিলাম। মালয়েশিয়াতেও একটি প্রসেস আছে যেখানে এইরকম সিন্ডিকেটের কোনো ব্যবস্থাপনা করা নেই, সেখানে সেন্ট্রালাইজিং প্রসেস। আমাদের যেমন সিএমএসডি আছে, শুধু সিএমএসডি না, এখানে তারা সমস্ত কেনাকাটা প্রসিডিওর শুধু না,
তারা মেনটেন্যান্সও করে সমস্ত যন্ত্রপাতি, সিটি হোক, এমআরআই হোক, এক্সরে মেশিন হোক, আল্ট্রাসাউন্ড হোক, তাদের কিন্তু সমস্ত জিনিসপত্র, আমরা যেমন ইডিসিএল এর আমাদের একটা কোম্পানি আছে, আপনারা জানেন যে ঔষধ তৈরি করে, সরকারি ওষুধ কোম্পানি, সেখানে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের কাছে ঔষধ চাই, এই যে এই ওষুধ এই দামে দিবে আমাদের, তারা ওষুধ দেয়। এমনি আমাদের যন্ত্রপাতি দরকার, সেই যন্ত্রপাতির কেনাকাটা সেখান থেকেই হয় এবং তারা মেনটেন করে, এবং এখানে কিন্তু তখন আর সিন্ডিকেট থাকতে পারে না। সেই ব্যবস্থাপনা আমাদের যদি না করতে পারি তাহলে কিন্তু আমাদের হবে না আর কি। সেই জন্যই বলছি আমাদের দিক নির্দেশনা দরকার, আমাদের সামগ্রিক পরিবর্তন দরকার, ব্যবস্থাপনার পরিবর্তন দরকার। সকলে মিলে বসে, ইকোনমিস্ট, ম্যানেজার্স সবাই মিলে বসে আমাদের এই সকল থেকে বেরিয়ে না আসতে পারলে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো উন্নতি করতে স্যার পারবো না। ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকবেন আপনি। একটু দর্শকের ফোনটা মনে হয় আমরা পেয়েছি, দর্শকের ফোনটা নিয়ে আমি আবার আলোচনা ফিরতে চাই। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ হাসান আলী খান। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, আজকে টিভিতে দেখলাম মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে স্বাস্থ্য খাতে মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স। তা এই যে আজকে যে ওএমসি একটা কোম্পানি, এই সম্পূর্ণ স্বাস্থ্য খাতের যে যন্ত্রপাতি এবং সবকিছু ওনার দিয়ে কেনাকাটা করা হচ্ছে, তাহলে নিশ্চয়ই ওনার সাথে স্বাস্থ্য খাতের যে পরিচালক, ওনার সাথে ওনার টাকা পয়সার মানে লেনদেন আছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাকে ধন্যবাদ। যুক্ত হতে চাই সহকর্মী মাহমুদ রাকিবের সঙ্গে। রাকিব, মিঠু সিন্ডিকেটের কথা আপনি শুনছিলেন। দর্শক ফেসবুকে জানতে চেয়েছেন, বিভিন্ন সময় গণমাধ্যমে আমরা রিপোর্টও দেখেছি। এই রিপোর্টটিতে আপনি হয়তো মিঠু সিন্ডিকেটের কোনো বিষয় আনতে পারেননি, বা আপনি রিপোর্টটি অনুসন্ধান করতে গিয়ে এই ব্যাপারে, মিঠু সিন্ডিকেটের ব্যাপারে কোনো তথ্য আপনি পেয়েছেন কিনা, বা আসলে বিষয়টি কি? রাকিব। আচ্ছা, জি, মিঠু সিন্ডিকেট বাংলাদেশের স্বাস্থ্য খাতে এখনো রয়েছে। সেটি হলো প্রত্যক্ষ ভাবে নয়, সেটি হলো পরোক্ষ ভাবে। কিন্তু আমি যে বিষয়টি নিয়ে অনুসন্ধান করেছি, মূলত বর্তমান যে সমস্যাটি, সংকটটি, কিট এবং পিসিআর মেশিন, এখানে সরাসরি আমি কোথাও মিঠু সিন্ডিকেটের প্রত্যক্ষ মদত কিংবা তার প্রত্যক্ষ অংশগ্রহণ পাইনি। আমি যদি রাকিব আরেকটু প্রশ্ন করি আপনাকে, আপনি বলছেন যে ওএমসির কথা, ওএমসির পিছনে কারা বা ওএমসি কাদের? আচ্ছা, সে বিষয়টি আমি আসছি। আমি এবং আমি স্যারের কাছে জানতে চাই আপনার মাধ্যমে, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সিএমএসডির পরিচালক খুব একদম নিজেই তিনি স্বয়ং স্বীকার করলেন যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কোন ধরনের সুপারিশ ছাড়া তারা। রাকিব, এই ব্যাপারটিতে আমি জানবো স্যারের কাছ থেকে। আমি যেটি বলছি আপনাকে, এই ওএমসি তাদের পিছনে কি মিঠু সিন্ডিকেটের কোনো কারসাজি আছে বলে আপনার কাছে তথ্য রয়েছে? না, ওএমসি যেটি মার্কেটিং কর্পোরেশন, তাদের সঙ্গে মিঠু সিন্ডিকেটের কোনো সরাসরি অংশগ্রহণ রয়েছে কিনা এটি আমি কোথাও খুঁজে পাইনি। জি রাকিব, ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকবেন আপনি। আমি আবার আপনার কাছে যুক্ত হওয়ার চেষ্টা করব। আমি একটু মুস্তাক ভাইয়ের সঙ্গে যুক্ত হতে চাই। মুস্তাক ভাই, এর আগের আলোচনায় আপনি যেটি বলছিলেন যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক একা কোনো সিদ্ধান্ত নিতে পারেন না, সম্মিলিতভাবে নেন। আমাদের সহকর্মী রাকিব এই আলোচনায় যে প্রশ্নটি তুলেছেন এবং তার রিপোর্টে যে বিষয়টি দেখিয়েছেন যে সিএমএসডির পরিচালক বলছেন যে যা কিছু করা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পরামর্শেই করা হচ্ছে। তো তাহলে বিষয়টি আমার এখানে আসে যে আসলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক একাই করছেন, নাকি স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে যুক্ত অন্যরা যারা আছেন তারা যখন এই ধরনের বক্তব্য দেন তাহলে আমরা ধরে নিব যে সমন্বয়হীনতা রয়েছে। কোনটি, ডাক্তার মুশতাক হোসেন? না, এটা তো নিশ্চয়ই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক একা করছেন না। বিভিন্ন টেকনিক্যাল কমিটি আছে, যেমন মান যাচাই করবার জন্য একটা কমিটি আছে, ক্রয় করবার জন্য একটা কমিটি আছে, তারপরে স্যাম্পল সংগ্রহ করা এবং তা বিতরণ করবার জন্য কমিটি আছে। সেগুলো অনেকেই জড়িত আছেন। সেক্ষেত্রে হয়তো যারা কমিটির সদস্য তারা হয়তো জানেন, যারা কমিটির সদস্য নন তারা হয়তো সবকিছু নাও জানতে পারে। তবে তিনি কথা বলার আগে তার কমিটির সঙ্গে বা তার প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে কথা বলে নিলে ভালো হয়। এখানে যিনি বলছেন তিনিও হয়তো সমন্বয়টা রাখছেন না। কাজেই আমার মনে হয় এই বিষয়টা যে দেরি হচ্ছে, সেই দেরি হওয়ার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই জন্য সবাই দায়ী, কিন্তু আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালকের স্বাক্ষরে সিদ্ধান্তটা যাবে যিনি সিএমএসডি ডিরেক্টর তার কাছে, যে তিনি কোন স্যাম্পল কতটুকু গ্রহণ করবেন এবং এই সিদ্ধান্তগুলোর পিছনে কারণগুলো তিনি ব্যাখ্যা করবেন। এটা একটা বিরাট ইস্যু হয়ে গেছে, কারণ আমাদের ল্যাবরেটরি সক্ষমতা আজকে 18,000 টেস্ট হয়েছে, কিন্তু আমাদের যে কিটগুলো আছে, কিট নিয়ে এবং যে ল্যাবরেটরি সক্ষমতা আছে, আমরা 20,000কে অতিক্রম করতে পারি এবং আমরা দেখেছি লম্বা লাইন, অনেকে অনলাইন ঢুকতে পারছেন না। এটি সমাধান করা উচিত।
আমার মনে হয় এই বিশেষজ্ঞ যারা আছেন বিভিন্ন কমিটিতে তারা সক্রিয় হবেন আপনাদের এই রিপোর্টের পরে, এবং আগামীকাল নিশ্চয়ই আমরা এই বিষয়ে একটা ফলাফল আমাদের পেতে হবে। কারণ এই প্রসিডিউরের কারণে, আমলাতান্ত্রিক কোনো পদ্ধতির কারণে বা কোনো অজুহাতে এই অবস্থা মেনে নেওয়া যায় না। আমি আগেই বলেছি, জনস্বাস্থ্যের একটা বড় সমস্যা হচ্ছে যথাসময়ে টেস্টে ফলাফল না পাওয়ার কারণে সেই সমস্যা যেহেতু দায়ী কে হবে। কাজী প্রসিডিউর দোহাই দিয়ে, কমিটির দোহাই দিয়ে বা কোনো যুক্তিতে কিন্তু এটা এক মুহূর্ত দেরি করা যায় না। আগামীকালই এর সমাধান আমাদের দিতে হবে। যে মুশতাক ভাই, আরেকটি বিষয়, আপনি নিশ্চয়ই আজকে গণমাধ্যমে খবর দেখেছেন যে স্বাস্থ্য অধিদপ্তর এখন বলছে যে এই যে করোনার পরীক্ষার জন্য একটি ফি নির্ধারণের কথা তারা ভাবছে। সংক্রমণ এখন যে পর্যায়ে দিন দিনই বাড়ছে এবং আপনার পরীক্ষা টেস্ট বাড়ানোর তাগিদ দিচ্ছেন সবাই, সেই জায়গাটাতে এই ফি নির্ধারণের ব্যাপারটিকে আপনি কিভাবে দেখছেন মুশতাক ভাই? এটা একেবারে একটা মানে আমি বলবো এই সিদ্ধান্তটা জনস্বার্থ শুধু নয়, আমাদের মহামারী প্রতিরোধের বিরোধী। আমরা জানি, আমি অন্য একটা গণমাধ্যমে বলেছি যে যতগুলো টেস্ট হচ্ছে তারা একটা উল্লেখযোগ্য অংশ তাদের টেস্ট না করলেও চলে। কোনো সামাজিকভাবে পরিচিত ব্যক্তি তিনি যখন একটা বিরাট লিস্ট ধরিয়ে দেন, তিনি হয়তো পরীক্ষা করতে চাচ্ছেন, তার সঙ্গে তার বাসার 18 জন 20 জন আত্মীয় স্বজন সমস্ত লিস্ট দিচ্ছেন, কিন্তু নীতি হচ্ছে যাদের লক্ষণ আছে তাদের টেস্ট করতে হবে। সেখানে একটা ওয়েস্টেজ হচ্ছে এবং লক্ষণ ছাড়া ব্যক্তিদের প্রায়শই আপনার পজিটিভ আসে না। তারপরে আমরা নতুন একটা গাইডলাইন করেছি, WHO নির্দেশনা অনুযায়ী সব দেশেই টেস্টের একটা সংকট আছে। যারা মৃদু লক্ষণযুক্ত রোগী তাদের প্রথমবার টেস্ট করলেই চলে, তারপরে তাদের যদি জ্বর না আসে পরপর 3 দিন 14 দিনের মুশতাক ভাই, আরেকটি বিষয় খুব অল্প কথায়, মুশতাক ভাই আরেকটি বিষয় খুব অল্প কথায় আমি আপনার কাছ থেকে জানতে চাই। এই যে প্রতিদিন আমরা এত হাজার পরীক্ষা করেছি, এর মধ্যে এত বা এত হাজার হচ্ছে আমরা কি বলে পজিটিভ পেয়েছি, তথ্যটি আমরা পাই। এখানে একটি বিষয় অনেকেই বলছেন, সেটি হচ্ছে ধরেন আজকে আমার পজিটিভ হলো, 14 দিন পরে আমার নেগেটিভ হয়েছে কিনা সেটির জন্য আমি আবার আরেকটি নমুনা দিলাম। তো এখন আমার যে মোট যে টেস্টের হিসাবটি প্রতিদিন স্বাস্থ্য অধিদপ্তর দিচ্ছে, সেখানে কিন্তু ওই যে দ্বিতীয়বার কিংবা আপনার অর্থাৎ দ্বিতীয় নেগেটিভের জন্য প্রথম নেগেটিভের জন্য আমি 2বার করে দিলাম, কারো তো 3বারও দিতে হয়, সেই হিসাবগুলো আসছে। তো তাহলে পরে আমি সংক্রমণের মূল চিত্রটা পাচ্ছি কিনা, এটিকে এভাবে করা যায় কিনা যে শুধুমাত্র যারা প্রথমবারের জন্য আমরা টেস্ট করেছি তিনি নেগেটিভ না পজিটিভ সেটি জানার জন্য সেই হিসাবটি আলাদা রাখলাম, আর যারা পজিটিভ থেকে নেগেটিভ হওয়ার জন্য নমুনা দিচ্ছেন সেই হিসাবটি আলাদা রাখলাম, তাহলে কি বিষয়টা আরেকটু পরিষ্কার হবে কিনা মুশতাক ভাই? না, নতুন গাইডলাইন অনুযায়ী দ্বিতীয় এবং তৃতীয়বার টেস্ট করার প্রয়োজন নেই। হাসপাতালে যারা জটিল রোগী আছে তাদের ক্ষেত্রে দরকার হতে পারে। কাজে এখন একবারই টেস্ট করবার গাইডলাইন, যদিও এটা হয়তো সামাজিক চাপে কারা করতে হচ্ছে, আমি সেই কথাই বলছিলাম। প্রথম দিকে এই হিসাবগুলো একটু ঠিক মতো রক্ষা করা যায়নি, এখন কিন্তু সেই ডেটাগুলো সংশোধন করা হচ্ছে যে যারা যে রোগী একবার পরীক্ষা করে দিয়েছেন তারটা দ্বিতীয়বার এন্ট্রি করা হবে না, তাকে রেজাল্ট পাবেন, এটা কিন্তু এখন করা হচ্ছে এবং প্রয়োজন নেই দ্বিতীয় এবং তৃতীয়বার টেস্ট করা। জি মুশতাক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমি একটু যুক্ত হতে চাই অধ্যাপক ডক্টর আ.ফ.ম. রুহুল হক এমপির সঙ্গে। স্যার, আমি আপনাকে আলোচনার শেষের দিকে রয়েছি, আমি যে বিষয়টি জানতে চাই, হয়তো নানান সমন্বয়হীনতার কথা, নানান অভিযোগের কথা বিভিন্ন গণমাধ্যমে আসছে, আমাদের রিপোর্টটিতে আমাদের রিপোর্টার দেখিয়ে বিভিন্ন বিষয় তুলে এনেছেন, তবে সব কিছু মিলে যেহেতু একটি মহামারীকাল চলছে, আমরা সম্মিলিতভাবে এই মহামারী থেকে বের হয়ে আসব। স্বাস্থ্য খাতের সিন্ডিকেটের কথা আমরা বলছি, সিন্ডিকেট থেকে আমরা বের হয়ে আসব যদি থেকে থাকে, সেই প্রত্যাশা দিয়ে আমি শেষ করব। রুহুল হক স্যার। জি, অবশ্যই মিটু বলেন, গিটু বলেন, জামাই বলেন, এই সব থেকে সমূলে উৎপাদন করতে হবে, তা না হলে তো আমরা কিছুতেই বের হতে পারবো না। দুর্নীতি স্বাস্থ্য খাত থেকে যদি আমরা না সরাতে পারি, স্বাস্থ্য খাতে উন্নতি করতে পারবো না। এটি একটি ইম্পর্টেন্ট টাস্ক, এটি অবশ্যই আমাদের করতে হবে। এছাড়াও স্বাস্থ্য খাতের উন্নতি করতে হলে আমাদের আরো অনেক কিছু দরকার। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নতি দরকার। ব্যবস্থাপনা বলতে টোটাল ম্যানেজমেন্ট অফ দ্য সিস্টেম। যে এই যে কথা বলছিলেন আপনি আগে, সিএমএস যে ডিরেক্টর সাহেব যে কথাটা বললেন, আমি ঠিক জানি না নতুন কোনো পরিবর্তন হয়েছে কিনা, কিন্তু যে কোনো জিনিস টেস্ট হলে সেটি কিন্তু একটি কমিটি থাকে। স্যার, আমাদের রিপোর্টার রাকিব আপনাকে একটি প্রশ্ন করতে চায়, স্যার প্রশ্নটি শুনে আসি। রাকিব, আপনি কি প্রশ্ন করতে চান? প্রশ্নটি করুন। আমি শুধু বলতে চাই যে এই যে কিটগুলো নেওয়া হচ্ছে না, যেগুলো স্যাম্পল করবার নামে বিভিন্ন ঠিকাদারদের কাছ থেকে, এই কিটগুলো কিন্তু আবার বেসরকারি ভাবে ব্যবহার হচ্ছে। আমি স্যারের কাছে জানতে চাই তাহলে এরা কিভাবে বেসরকারি প্রতিষ্ঠানে দিবে? জি, ধন্যবাদ স্যার, শুনেছেন নিশ্চয়ই প্রশ্নটি। হ্যাঁ, কিন্তু এটা যে বেসরকারি প্রতিষ্ঠানে ব্যবহার হচ্ছে সেই জন্য আমি বলছিলাম যে এটির মান নিয়ন্ত্রণ করা কোথাও কিছু হচ্ছে কিনা, এটি আমি জানি না।
আমার কাছে সেই তথ্য নেই, আপনাদের কাছে থাকলে বলতে পারেন যে এই কিটগুলো যে সঠিক মানের বা ঠিক মানে PCR টেস্টে ঠিক হচ্ছে, সেটি অবশ্যই একটা ব্যবস্থাপনা থাকতে হবে। সেগুলো না হলে তো কোনো অসুবিধা নাই। বাইরে যদি সঠিকভাবে পরীক্ষা করে সঠিক রেজাল্ট যদি দেয়, তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয় কেন নিতে পারবে না? দামের যদি বিরাট তারতম্য না থাকে যে এর দাম অনেক বেশি, এটার দাম কম, সেই জন্য একই মানের আমি ভালো মানের জিনিস কম দামে পাচ্ছি, এরকম ব্যবস্থাপনা থাকতে পারে। সুতরাং অনেকগুলো জিনিস না শুনে হঠাৎ করে একটা মতামত দেওয়া খুব মুশকিল। আপনার আসল প্রশ্ন যেটি, যে স্বাস্থ্য আমাদের ব্যবস্থাপনা উন্নয়নের বিশেষ প্রয়োজন। কোভিড থেকে আমরা অবশ্যই বের হতে পারবো। আমার ভরসা মাননীয় প্রধানমন্ত্রী সকল সময় তিনি সুনির্দিষ্টভাবে একেবারে ওতপ্রোতভাবে এটার সাথে জড়িত, তিনি নির্দেশনা দিচ্ছেন এবং দিচ্ছেন, সেটি আমার সবচেয়ে বড় ভরসা। এবং তিনি বলেছেন যে এই আমাদের দুর্নীতিকে একেবারে আমাদের সাপোর্ট করবেন না, এর বিদায় করবেন। আমি সেটাই মনে করি, এটি করতে পারলে এবং তাই তিনি যখন নিয়ন্ত্রণ করছেন তার উপরেই আমার সবচেয়ে বেশি ভরসা, অন্য কোনো জায়গায় ভরসা পাই না আমি। সুতরাং আমি মনে করি এই কোভিডকে আমরা পরাস্ত করতে পারবো, তবে জনগণের সহযোগিতা। আমরা কিন্তু এই টেস্ট দিয়ে পরাস্ত করতে পারবো না, হাসপাতালে আইসিইউ ব্যবস্থা দিয়ে পরাস্ত করতে পারবো না, কেবল পরাস্ত করতে পারবো জনগণের সহযোগিতা। মাস্ক করতে হবে, হাত ধুতে হবে, দূরত্ব মেনটেন করতে হবে এবং অসুস্থ হলে সাথে সাথে আমাদের মন্ত্রণালয়কে জানাতে হবে, তাহলেই কিন্তু পরাস্ত করতে পারবো। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন অধ্যাপক ডাক্তার আফম রুহুল হক এমপি, ধন্যবাদ জানাচ্ছি। ছিলেন ডাক্তার মুশতাক হোসেন, তাকে ধন্যবাদ। আমার সহকর্মী মাহমুদ রাকিবকে ধন্যবাদ। দর্শক, আমরা প্রশ্ন তুলেছিলাম যে সিন্ডিকেটের বৃত্তে স্বাস্থ্য খাত কিনা। আমরা আশা করি কোনো সিন্ডিকেট থাকবে না, স্বাস্থ্য খাত স্বাস্থ্য সেবার মনোভাব নিয়ে এগিয়ে যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।